সমাস মানে সংক্ষেপণ বা মিলন। আজকের লক্ষ্য 10 মিনিটের সমাস জয় ইনশাআল্লাহ। আশা করি আজকের এই 10 মিনিটের ভিডিওটি দেখার পর আপনি যে কোনো সমাস মাত্র 2 সেকেন্ডে চিনতে পারবেন। আমরা শিখব কিছু জাদুকরি টেকনিক এবং সমাধান করব বিগত সালের সেরা সব প্রশ্ন। বিশেষ করে যারা এনটিআরসিএস শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সমাস একটি আতঙ্কের নাম। আজকের এই 10 মিনিটের স্পেশাল ক্লাসে আমি আপনাদের কথা দিচ্ছি, ভিডিওটি শেষ করার পর আপনি নিজেই অন্যদের সমাস শেখাতে পারবেন। আমরা আজ মুখস্থ নয় বরং গল্পের মতো করে সমাস শিখব এবং বিগত 20 বছরে আসা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করব। তৈরি তো সবাই? চলুন শুরু করি। প্রথমেই আসি দ্বন্দ্ব সমাস। তো নামের মধ্যেই কিন্তু একটা ঝগড়া বা লড়াই ভাব আছে, তাই না? কিন্তু ব্যাকরণের দ্বন্দ্ব মানে হলো মিলন। এখানে মনে রাখবেন দুইটা পদই সমান শক্তিশালী, কেউ কারো চেয়ে কম না, কিন্তু মাঝখানে শুধু একটা ও বসিয়ে ব্যাস বাক্য করবেন। বিগত সালের প্রশ্নগুলো যদি খেয়াল করি, দম্পতি এটি অনেকবার বিসিএস ও নিবন্ধন এসেছে। জায়া ও পতি, দেখেন মাঝখানে কিন্তু ও চলে আসছে এবং জায়া ও পতি দুটোই কিন্তু সমান প্রাধান্য পেয়েছে। তারপরে যদি আসি অহিন কুল, এটা হচ্ছে সাপ ও নেউল। এখানে অহি মানে সাপ আর নকুল মানে নেউল। তারপরে আছে হাট বাজার। হাট ও বাজার এগুলো সব দ্বন্দ্ব সমাস, কারণ এখানে দুইটা জিনিসেরই সমান গুরুত্ব আছে। হাটও যেমন সমান গুরুত্ব পায়, বাজারও তেমন সমানই গুরুত্ব পায়। ওকে ফাইন, এবার আসি কর্মধারয় সমাসে। এটা চেনার সেরা উপায় হলো তুলনা। যখন একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করা হয় তখনই সেটা কর্মধারয়। তবে এখানে কয়েকটা ভাগ আছে যা আমাদের পেঁয়াজ লাগিয়ে দেয়। যেমন তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। তুষারও কিন্তু সাদা, শুভ্র মানেও সাদা। যখন তুলনাটা সত্যি হয় তখন কিন্তু সেটা উপমান কর্মধারয় হয়। মানে তুষার শুভ্র, আসলে এই তুষার কিন্তু শুভ্র সাদা হয়, এজন্য এটা সত্যি তুলনা, তাই এটা উপমান। আবার যদি বলি সিংহ পুরুষ, আচ্ছা পুরুষ কি কখনো সিংহ হয়? না। যখন তুলনাটা অসম্ভব কিছু হয় তখন সেটা উপমিত, মানে যখন তুলনাটা মিথ্যা হয় তখন সেটা উপমিত কর্মধারয় সমাস হয়। আর সব থেকে বেশি যেটা পরীক্ষা আসে তা হলো রূপক কর্মধারয়। এটা মনে রাখতে হবে, আমাদের চাকরি পরীক্ষায় সব থেকে বেশি আসে রূপক কর্মধারয় সমাস থেকে। যেমন মন মাঝি, মন রূপ মাঝি, এবং জীবন তরী, জীবন রূপ তরী। এই দুটারই কিন্তু দেখেন মাঝখানে কি আছে? রূপ আছে। তো মাঝখানে যদি রূপ থাকে তাহলেই সেটা রূপক কর্মধারয়। এরপরে আসি তৎপুরুষ সমাস, যেটা সব থেকে সহজ যদি আপনি বিভক্তি চেনেন। তৎপুরুষ সমাসে যদি আপনি বিভক্তি চেনেন তাহলে কিন্তু এটা সবচেয়ে সহজ। ব্যাস বাক্য করার সময় কে, রে, দ্বারা, দিয়ে, হতে, থেকে এগুলো যদি চলে যায় তবেই কিন্তু সেটা তৎপুরুষ সমাস। যেমন এনটিআরসিতে আসা কিছু প্রশ্ন আছে, বিপদাপন্ন, বিপদকে, বিপদকে আপন্ন। এখানে কে হচ্ছে কি দ্বিতীয় বিভক্তি, তো কে বিভক্তিটা চলে গেছে, তাই এটা দ্বিতীয় তৎপুরুষ। আবার যদি বলি মধু মাখা, মধু দিয়ে মাখা, মধু মাখা কীভাবে হয়? মধু দিয়ে মাখা, দিয়ে হলো তৃতীয় বিভক্তি, তাই এটি তৃতীয় তৎপুরুষ। তারপরে আছে রান্নাঘর, রান্নার জন্য ঘর, চতুর্থী তৎপুরুষ। তারপর আরেকটা দেখি খাঁচা মুক্ত, খাঁচা হতে মুক্ত, খাঁচা হতে মুক্ত, হতে বিভক্তি চলে গেলে থাকলে কি? খাঁচা মুক্ত, তাহলে এটা কি? পঞ্চমী তৎপুরুষ সমাস। ওকে ফাইন, দেখতে দেখতে আমাদের তৎপুরুষ সমাস শেষ হয়ে গেল। এবার আমরা আসি বহুব্রীহি ও দ্বিগু সমাসের পার্থক্য নিয়ে।
এবার শিখব দ্বিগু আর বহুব্রীহি। বহুব্রীহি অনেকে এই দুটোর মধ্যে প্যাঁচ লাগিয়ে ফেলে। মনে রাখবেন, শুরুতে সংখ্যা থাকলে আর শেষে যদি সমাহার থাকে তাহলে সেটা অবশ্যই কী হবে? দ্বিগু সমাস। মানে যেমন চৌরাস্তা বা তেমাথা। এই যে চৌরাস্তা, চৌ মানে কি? 4, চৌ মানে হচ্ছে 4, তাহলে শুরুতে সংখ্যা আছে এবং রাস্তা। চৌরাস্তা মানে বলতে সমাহার, সমাহার মানে অনেকগুলো জিনিসের একটা সমাহার আর কি। চৌরাস্তা মানে 4টা রাস্তার সমাহার, এই জন্য চৌরাস্তা অবশ্যই একটি দ্বিগু সমাস। আবার যদি বলি তেমাথা, তেমাথা, তে মানে বলতে 3 বুঝি, এবং মাথা মানে 3 জায়গার মাথা এক জায়গায় সমাহার, সেটা হলো তেমাথা। কিন্তু সংখ্যা থাকার পরেও যদি সেটা দিয়ে সংখ্যা না বোঝায়, যে সংখ্যা আছে কিন্তু তারপর ওই সংখ্যাটা দিয়ে সংখ্যা বোঝায় না, অন্য কিছু বোঝায়, তবেই সেটা বহুব্রীহি। আমি আবারও বলছি, আপনারা প্যাঁচ লাগাবেন না। এখানে হচ্ছে যদি সংখ্যা থাকে এবং সমাহার থাকে, যদি শুরুতে সংখ্যা আছে এবং সমাহারও বোঝায় তাহলে সেটা দ্বিগু। এবং যদি সংখ্যা আছে কিন্তু সংখ্যাটা সংখ্যাকে বোঝায় না, অন্য কিছু বোঝায়, তখনই সেটা বহুব্রীহি। যেমন পরীক্ষায় আসা প্রশ্ন যদি দেখি, দশানন। এখন এখানে 10 সংখ্যা আছে কিন্তু দশানন বলতে কি 10টা কোনো কিছু সমাহারকে বুঝাইছে? না, দশানন বলতে কি কি বুঝাইছে? একটা রাবণকে বুঝাইছে। এটা কিন্তু 10টা সংখ্যাকে বোঝাচ্ছে না, একটা 10 মুখ আলা একটা রাবণকে বুঝাইছে। আবার যদি বলি নীলকণ্ঠ, তার মানে কি? নীলকণ্ঠ যার, এটা দিয়ে কি নীলকণ্ঠ যার সেরকম মানুষকে বুঝাইছে? না, এটা দ্বারা শিবকে বোঝানো হয়েছে। ব্যাস বাক্যর শেষে যার বা যাতে থাকলে যদি এগুলো প্যাঁচ লাগিয়ে ফেলেন তাহলে এটা মনে রাখবেন, ব্যাস বাক্যর শেষে, ব্যাস বাক্যর শেষে যদি কি থাকে? যার বা যাতে। যেমন এইখানে নীলকণ্ঠ, এখন নীলকণ্ঠ যার, এরকম হতে পারে। তো অন্য কোনো শব্দ যদি হয়, নীলকণ্ঠ যার, যার বা যাতে যদি থাকে শেষে, ব্যাস বাক্যর শেষে, তাহলে চোখ বন্ধ করে সেটা বহুব্রীহি হবে। এবং আরও আছে, আমরা যদি দেখি দ্বিগু সমাস, ত্রিকাল। ত্রিকাল 3 কালের সমাহার, ত্রিকাল মানে 3 কালের সমাহার। আবার নবরত্ন, নবরত্ন 9 রত্নের সমাহার। নবরত্ন মানে কি? 9 রত্নের সমাহার। হ্যাঁ, আবার যদি বলি বহুব্রীহি সমাস, দশানন, সেটা তো বলছি। আবার নীলকণ্ঠ, সেটাও বলেছি। তাহলে আমরা শিখে ফেললাম বহুব্রীহি ও দ্বিগু সমাসের পার্থক্য। এরপরে যদি আমরা দেখি অব্যয়ীভাব সমাস, আমরা শেষ সমাসে চলে আসছি। এরপরে আমরা যদি দেখি অব্যয়ীভাব সমাস, সব শেষে অব্যয়ীভাব। এটা চেনার উপায় হলো কি? শব্দের শুরুতে উপসর্গ থাকবে। অব্যয়ীভাব সমাসে কি থাকবে? শব্দের শুরুতে উপসর্গ থাকবে। ওকে, যেমন উপ, অনু, হা, নির, এগুলো যদি থাকে শব্দের শুরুতে, তাইলে এই চোখ বন্ধ করে সেটা কি হবে? অব্যয়ীভাব সমাস। যেমন উপ, উপ একটি কি উপসর্গ। উপকূল, এটাতে কি বুঝাইছে? কুলের সমীপে। হ্যাঁ, আবার হা ভাতে মানে কি? ভাতের অভাব। হা, হা কিন্তু একটা উপসর্গ। হা ভাতে, ভাতের অভাব। হ্যাঁ, তো উপকূল, হা ভাতে। আবার যদি বলি প্রতিদিন, প্রতিদিন, এই প্র কিন্তু কি? প্রতি, প্র, এগুলো কি? উপসর্গ। তাহলে প্রতিদিন মানে কি? দিন দিন। তাহলে এটাও কি? অব্যয়ীভাব সমাস। তো দর্শক, এই ছিল সমাসের পোস্টমর্টেম। ভিডিওটি কয়েকবার দেখলে আপনার আর ভুল হবে না। আপনাদের জন্য আজকে একটি চ্যালেঞ্জ আছে। স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ কোন সমাস? এর ব্যাস বাক্য কী হবে? ঝটপট করে কমেন্টে লিখে ফেলুন। কিন্তু ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরও শেখার সুযোগ করে দিন। আপনাদের কাছে কেমন লাগলো 10 মিনিটের সমাসের ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না। এবং
এর পরবর্তী ভিডিও কি চান, কোন টপিক নিয়ে চান, আশা করি কমেন্টে জানাবেন। এবং যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আমার বোঝানোর ধরন যদি ভালো লাগে এবং যদি কোনো ভুল হয়ে থাকে আমার, তাও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।